আসসালামু আলাইকুম। ট্রান্সলেশনের দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো ধারাবাহিক অনুযায়ী ৪৫তম বিসিএস ট্রান্সলেশনের ক্লাসের পরে আজকে আমি এসেছি ৪৪তম বিসিএস ট্রান্সলেশনের ক্লাসটি নিয়ে। তো এখানেও আমরা আজকে দুটো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন দেখব, যেটা ৪৪তম বিসিএসে এসেছিল। আচ্ছা, তো ট্রান্সলেশন করার যে পদ্ধতি, সেইখানে আমি একটা জিনিস ক্লিয়ার করছিলাম যে আপনি যেই পেজে ট্রান্সলেশনটা করবেন তারপরে একটা বা দুইটা পেজ ফাঁকা রাখবেন। এখানে আপনার যেসব আননোন ভোকাবুলারি ওয়ার্ডগুলো থাকবে সেগুলো নোট ডাউন করবেন। তো আমিও আজকে আপনাদের সাথে ঠিক একইভাবে এই কাজটি করব। ওকে, তো আমি যদি শুরু করি ৪৪তম বিসিএস ট্রান্সলেশন 1। আচ্ছা, তো প্রথমে আমি ফুল সেন্টেন্সটা একবার একটু পড়ে নিচ্ছি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস। এই যে ডেল্টাস, ডেল্টাস মিন হচ্ছে বদ্বীপ ইন দ্য ওয়ার্ল্ড, formed with the fertile means উর্বর, silt washed down from the Himalayan highlands বলতে উচ্চভূমি, by some of the mightiest rivers of Asia, notably the Ganges and the ব্রহ্মপুত্র। ওকে, তো এবার আমি সেন্টেন্সটাকে যদি একটু ভাগ ভাগ করে বাংলাটা ক্লিয়ার করি। প্রথমে আমাকে বলছে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস ইন দ্য ওয়ার্ল্ড। তো ডেল্টাস মানে হচ্ছে বদ্বীপ, তাহলে এই সেন্টেন্সটার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম বদ্বীপ। ওকে, দেন আমাকে বলছে ফর্মড উইথ দ্য ফার্টাইল সিল্ট। এখানে বলা হয়েছে যে ফার্টাইল মানে উর্বর, আর সিল্ট বলতে পলি, মানে উর্বর পলি দিয়ে গঠিত। ফর্ম বলতে গঠিত, ফর্মড উইথ দ্য ফার্টাইল সিল্ট। এবার বলছে ওয়াশড ডাউন ফ্রম দ্য হিমালয়ান হাইল্যান্ডস। আচ্ছা, হিমালয়ান হাইল্যান্ডস বলতে হিমালয়ের যেই উঁচু ভূমিকে বোঝানো হয়েছে। তো এখানে বলছে যে হিমালয়ের যে উঁচু ভূমি থেকে বয়ে আসছে। ওয়াশ ডাউন, ওয়াশ ডাউন বলতে বয়ে আসছে। আচ্ছা, তারপরে আমাকে বলছে যে বাই সাম অফ দ্য মাইটেস্ট রিভার অফ এশিয়া। মাইটেস্ট রিভার বলতে কি বোঝায়, যে নতুনত্ব বা প্রমত্তা, বা একদম যেগুলো হচ্ছে মাইটেস্ট একটা বিষয় আসে, যে প্রমত্তা নদী, এশিয়ার কিছু প্রমত্তা নদী বা একদম মাইটেস্ট। তারপরে কি বলছে যে নোটেবলি দ্য গঙ্গাস অ্যান্ড দ্য ব্রহ্মপুত্র। আচ্ছা, বিশেষত কে কে এই মাইটেস্ট নদী, সেটা হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র। ওকে, আচ্ছা, আমি যদি পরের সেন্টেন্সে যাই, পরের লাইনে যাই, এখানে বলছে দিস রিভার্স মানে এই নদীগুলো টুগেদার উইথ দেয়ার কাউন্টলেস ট্রিবিউটিস। তো এখানে বলছে যে দিস রিভার্স উইথ দেয়ার কান্ট্রিস ট্রিবিউটিস, মানে তাদের অসংখ্য শাখাসমূহ, ঠিক আছে, অসংখ্য শাখাসমূহ নিয়ে গঠিত। আচ্ছা, তারপরে বলছে যে সুইপ অ্যাক্রস বলতে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়েছে দ্য ভাস্ট বেসিন মানে এখানে বলছে যে একটা বিশাল অববাহিকায়, বিশাল একটা অববাহিকায়, ইন এ বিউল্ডারিং ট্যাঙ্গেল অফ চ্যানেলস অ্যান্ড স্ট্রিম, বিউল্ডিং ট্যাঙ্গেলস অফ চ্যানেল অ্যান্ড স্ট্রিম। আচ্ছা, বিউল্ডিং ট্যাঙ্গেল বলতে একটা রহস্যময় জাল, এটা এখানে বোঝায় যে একটা রহস্যময় জাল। আচ্ছা, তার সেন্টেন্সটার মানে কি বোঝায়, যে এই যে জলপ্রবাহ সমূহ, এগুলা হচ্ছে একটা রহস্যময় জালের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে মানে আটকে আছে। বা এখানে পুরো সেন্টেন্সটা যদি আমি বলি যে এই নদীগুলো অসংখ্য শাখাসমূহ সহিত নদীপথ ও জলপ্রবাহের এক রহস্যময় জালের মাধ্যমে এক বিশাল অববাহিকা প্রবাহিত হয়। ঠিক আছে, আমি যদি পুরো সেন্টেন্সটাকে বলি, তো ব্যাপারটা দাঁড়িয়ে এরকম যে দিস রিভার্স এই নদীগুলো টুগেদার উইথ দেয়ার কাউন্টলেস ট্রিবিউটার্স মানে অসংখ্য যে শাখা প্রবাহ, এখানে কি সুইপ অ্যাওয়ে বলতে প্রবাহিত হয়েছে, দ্য ভাস্ট বেসিন মানে এই বিশাল অববাহিকায় কি কি আছে এখানে, যে বিল্ডিং ট্যাঙ্গেলস মানে একটা রহস্যময় অফ চ্যানেল অ্যান্ড স্ট্রিম, একটা মানে যে জলপ্রবাহ সমূহ। ঠিক আছে, আচ্ছা, দেন পরবর্তীতে বলছে অ্যাক্টিং অ্যাজ আর্টার্স, অ্যাক্টিং অ্যাজ আর্ট
এটুকু হচ্ছে আর্টারিস। তো এখানে বলছে যে ধমনীর ন্যায় কাজ করে, ঠিক আছে। আর্টারি আমরা জানি যে আর্টারি থেকে আর্টিস, তো এখানে হচ্ছে ধমনীর ন্যায় কাজ করে এটা। তো এখান থেকে আসছে যে দিস কমপ্লিকেটেড হাইপোগ্রাফি। আচ্ছা, হাইপোগ্রাফি বলতে একটা বোঝাচ্ছে যে একটা জটিল প্রকৃতির একটা জলভাগ, কমপ্লিকেটেড একটা জটিল প্রকৃতির কি জলভাগ। দেন বলছে ইজ লার্জলি রেসপন্সিবল, মানে মানে অধিকাংশেই দায়ী ফর শেপিং দ্য ডেস্টিনি অফ দ্য ল্যান্ড অ্যান্ড ইটস পিপল, মানে বলছে এই দেশ ও জনগণের ভাগ্য নির্মাণে। তাহলে এই কথাটা সেন্টেন্সটা সম্পূর্ণ এভাবে দাঁড়ায় যে ধমনীর ন্যায় কাজ করা এই জটিল যেই প্রকৃতির জলভাগ এই দেশে এবং জনগণের ভাগ্য নির্মাণের অধিকাংশ দায়ী, ঠিক আছে। আচ্ছা, তারপর যে কথাটা বলছে যে হোয়াইল ফ্লোয়িং ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় ফ্রম দ্য মেল্টিং মেল্টিং স্নো, যে গলিত তুষার হতে অফ দ্য হিমালয়ান গ্লাসিয়ার্স, মানে বলছে যে হিমালয়ের যে হিমাবাহ দিজ স্ট্রিম ডেপোজিট, এই যে জল প্রবাহ সমূহ সেগুলোকে জমা করে, ডেপোজিট মানে জমা করতেছে ইনরমাস ভলিউমস অফ ফার্টিলাইজিং সিল্ট, মানে যে বিপুল পরিমাণ উর্বর পলি বিফোর স্পাইলিং ইনটু দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে। মানে কথাগুলো একটু যখন আমি সেন্টেন্স এভাবে ভাগ ভাগ করে বলবো, তো সেন্টেন্সটা আপনাকে পরবর্তীতে মিলাই নিতে হবে। তাহলে এই সম্পূর্ণ কথাটা এভাবে বোঝাচ্ছে যে হিমালয়ের যে হিমাবাহ সেখানে হচ্ছে তুষার গলে নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় জলবায়ু প্রবাহ সমূহ বিপুল পরিমাণ উর্বর পলি জমা করে, যা বঙ্গোপসাগরের পতিত হওয়ার পূর্বে। ওকে, আচ্ছা, পরবর্তী যে কথা বলছে দ্য রিচ অ্যালুভিয়াম বলতে উর্বর যে পলিমাটি অফ দ্য রিভার্স, নদী সমূহের এনরিচ দ্য ল্যান্ড, মানে জমিকে উর্বর করে, এনরিচ জমিকে উর্বর করে, অ্যান্ড সাস্টেন এ টিমিং পপুলেশন, বলছে এবং একটি দলবদ্ধ জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখে। তো কথাটা এখানে এভাবে দাঁড়ায় যে এই নদী সমূহের যে উর্বর পলিমাটি যা জমিকে উর্বর করে এবং একটি দলবদ্ধ জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, তারপর বলছে কি দ্য সেম রিভার্স, এই নদীগুলোই অফেন চেঞ্জ দেয়ার কোর্সেস, প্রায় তাদের কি করে, তাদের গতিপথ চেঞ্জ করে, অ্যান্ড এনগালফ ম্যানি হিউম্যান সেটেলমেন্টস, বলছে যে এবং অনেক জনবসতি গ্রাস করে নেয়, মানে একদম মানে খেয়ে ফেলে, গ্রাস করে নেয়। তারপরে বলছে কি লোকেটেড অন দেয়ার ব্যাঙ্কস, মানে যারা একদম তীরবর্তী অঞ্চলে, ঠিক আছে, অ্যান্ড কজ আনটোল্ড মিজারিয়াস টু দ্য পিপল, মানে জনগণের যে দুর্দশা সৃষ্টি করে ডিউরিং ডেভাস্টিং ফ্লোড, কি কারণে, বিধ্বংসী এক বন্যার সময়, ঠিক আছে। তো এই কথাটা এইভাবে দাঁড়ায় যে এই নদীগুলো প্রায় তাদের গতিপথ পরিবর্তন করে এবং তীরবর্তী যে জনবসতি তাদেরকে হচ্ছে গ্রাস করে নেয় এবং বিধ্বংসী বন্যার সময় তাদের একটা দুর্দশা সৃষ্টি করে। আচ্ছা, দেন যেটা বলছে যে দ্য রিভার্স আর, মানে এই নদীগুলো দেয়ার ফর তাই দ্য সোর্স অফ দ্য সোর্স অফ বোথ জয় অ্যান্ড সাফারিংস, মানে আনন্দ উল্লাসেরই উভয়েরই উৎস টু দ্য পিপল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মানুষের কাছে, মানে বোঝাচ্ছে তাই নদীগুলো বাংলাদেশের জনগণের কাছে আনন্দ ও দুঃখ উভয়েরই উৎস। তো আশা করি আপনারা মোটামুটি এই ট্রান্সলেশন ওয়ানটা বুঝতে পারছেন। তো আমি যদি এখান থেকে কিছু মানে আননোন ভোকাবুলারি যদি আমি কালেক্ট করি, তাহলে প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে প্রথম লাইনেই ছিল, সেটা হচ্ছে আমার ডেল্টা। আচ্ছা, ডেল্টা, তো ডেল্টা বলতে বোঝায় হচ্ছে বদ্বীপ, ডেল্টা বলতে বদ্বীপ। তো প্রথম লাইনে ছিল যে এরকম বাংলাদেশ ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ডেল্টাস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেন যেটা ছিল সেটা আপনারা দেখতে পারবেন যে হচ্ছে, আচ্ছা, দেন আমি এখান থেকে নিতে পারি যে ফার্টাইল সিল্ট। তো ফার্টাইল সিল্ট, ফার্টাইল সিল্ট, আচ্ছা, ফার্টাইল সিল্ট বলতে উর্বর
পলি, ঠিক আছে। আচ্ছা দেন তারপর একটা কথা ছিল, সেটা হচ্ছে হাইল্যান্ড। আচ্ছা হাইল্যান্ড বলতে উচ্চভূমি, হাই মানে উচ্চ, ল্যান্ড মানে ভূমি, উচ্চভূমি। ওকে, দেন যেটা ছিল সেটা হচ্ছে ট্রিবিউটারি। ট্রিবিউটারি, ট্রিবিউটারি মিন্স শাখা, ঠিক আছে। আচ্ছা দেন আমি ওই যে বলতে পারি সেটা হচ্ছে বি ওয়াইল্ড ডেরিং, বি ওয়াইল্ড ডেরিং ট্যাঙ্গেল। এই জিনিসটা খুবই আননোন একটা কথা, সেটা হচ্ছে কি রহস্যময় জাল, রহস্যময় জাল। ওকে আচ্ছা দেন আমি যেটা নিতে পারি সেটা হচ্ছে আর্টারি। আচ্ছা আর্টারি মিন্স ধমনী, ঠিক আছে, ধমনী। আচ্ছা দেন আরও আছে, সেটা হচ্ছে আমি যদি একটু প্যাসেজে যাই, আর্টারির পরে কমপ্লিকেটেড হাইড্রোগ্রাফি, ওকে, লার্জি, ডেস্টিনি, মোটামুটি এই যে এটা নিতে পারি যে হিমালয়ান গ্লাসার্স, গ্লাসিয়ার্স, এটার উচ্চারণ হবে গ্লাসিয়ার্স, গ্লাসিয়ার। ওকে, তো গ্লাসিয়ার মিন হচ্ছে হিমাবাহ, হিমবাহ, ঠিক আছে। আরটা ছিল হচ্ছে সুইপ অ্যাক্রস, সুইপ অ্যাক্রস, সুইপ অ্যাক্রস মিন প্রবাহিত হওয়া, সুইপ অ্যাক্রস মিন প্রবাহিত হওয়া। ওকে, দেন একটা ছিল সেটা হচ্ছে অ্যালুভিয়াম। আপনারা অবশ্যই এগুলো নোট করে নেবেন, নোট করে যখন আপনারা আবার প্যাসেজটা দেখবেন তখন কিন্তু অনেক ইজি হবে। পলিমাটি, অ্যালুভিয়াম মিন্স পলিমাটি। আচ্ছা দেন একটা ছিল হচ্ছে যে কমপ্লিকেটেড, এটা একটু বড়, এটা কিন্তু সি, কমপ্লিকেটেড হাইড্রোগ্রাফি, গ্রাফি। ওকে, এটার মান হচ্ছে জটিল প্রকৃতির জলভাগ, হাইড্রো, ঠিক আছে, মানে জলভাগ। আচ্ছা আর একটা ছিল হচ্ছে লাস্টের দিকে, সেটা ছিল হচ্ছে এনগালফ, এনগালফ। আমি যদি আপনাদের একটু দেখাই, আমি যখন প্যাসেজে যাব, এই যে এখানে ছিল হচ্ছে এনগালফ, এই যে এনগালফ, হ্যাঁ, এনগালফ মানে হচ্ছে একদম গ্রাস করে ফেলা, গ্রাস করা। আচ্ছা ওকে, আর একটা ছিল হচ্ছে আনটোল্ড, মানে যেটা বলা যায় না এমন, অবর্ণনীয়, তো এটা একটু কমন। আচ্ছা তো এই ছিল হচ্ছে আমার ট্রান্সলেশন ওয়ানের কিছু আননোন ভোকাবুলারি। তো আপনারা যত এই ভোকাবুলারি জানার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করবেন, এটা কিন্তু আরও অনেক ইজি হবে, এবং নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। আমি যেভাবে বলছি যে ওভাবেই লিখতে হবে তা কিন্তু নয়। ওকে, দেন আমি যদি ট্রান্সলেশন এবার টুতে চলে যাই, ট্রান্সলেশন টুটা অনেক ছোট আছে। আচ্ছা ট্রান্সলেশন টুটা যদি আমি শুরু করি, যে এখানে বলছে দ্য এইম অফ এডুকেশন ইজ, মানে শিক্ষার যে লক্ষ্য, এইম মানে লক্ষ্য, তো শিক্ষার যে লক্ষ্য, টু মেক এ ম্যান ফুললি ফিট মিন্স যে একটা মানুষকে পরিপূর্ণভাবে গড়ে তোলে, ঠিক আছে, ফর হিজ ওন সেলফ অ্যান্ড দ্য সোসাইটি, মানে নিজের, নিজের ও সমাজের জন্য। আচ্ছা দেন কি বলছে, ইট মিনস, এর অর্থ হলো টু ডেভেলপ, টু ডেভেলপ মানে বিকশিত করা, দ্য হোল ম্যান মানে ওই পুরো মানুষটাকে, হিজ বডি, হিজ মাইন্ড অ্যান্ড হিজ সোল, মানে তার শরীর, তার মন এবং তার আত্মাকে। আচ্ছা তারপর কি বলছে, ইট ইজ এডুকেশন, শিক্ষাই হলো, হুইচ এইমস অ্যাট প্রোভাইডিং এ চাইল্ড উইথ অপরচুনিটিস, মানে বলছে যে একটা শিশুকে সুযোগ করে দিয়ে লক্ষ্যে কাজ করে, একটা শিশুকে
সুযোগ করে দেওয়ার লক্ষ্যে কাজ করে। সো দ্যাট ইট ক্যান ব্রিং টু লাইট, যাতে সে সেটাকে প্রকাশ করতে পারে। ইটস অল ল্যাটেন্ট কোয়ালিটিস। অল ল্যাটেন্ট কোয়ালিটিস বলতে সুপ্ত প্রতিভাকে বোঝায়। ল্যাটেন্ট কোয়ালিটিস মিন সুপ্ত প্রতিভা, মানে শিক্ষায় একটি শিশুকে সুযোগ করে দেয় যাতে সে তার সুপ্ত প্রতিভা বা গুণাবলীকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, আচ্ছা দেন তারপরে বলছে অ্যান এডুকেটেড ম্যান, একজন শিক্ষিত মানুষ, শুড বি হওয়া উচিত কেমন, জেন্টাল, পোলাইট, থটফুল, তারপরে হচ্ছে আমার ক্রিয়েটিভ, কাইন্ড, রেসপেক্টফুল, সিম্প্যাথি অ্যান্ড কোঅপারেটিভ। আচ্ছা, জেন্টেল মিন্স নম্র, পোলাইট মানে ভদ্র, থটফুল মানে চিন্তাশীল, ক্রিয়েটিভ মানে সৃজনশীল, কাইন্ড মানে দয়াবান, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল, সিম্প্যাথিক মানে সহানুভূতিশীল এবং কোঅপারেটিভ মানে সহযোগিতাপূর্ণ। ওকে, তো একজন শিক্ষিত মানুষের কেমন হওয়া উচিত? ভদ্র, নম্র, ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়াবান, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ হওয়া উচিত। আচ্ছা, দেন পরের লাইন বলছে সো অল অফ আস, সো আমাদের সবাইকেই, শুড বি ট্রাই বেস্ট মানে যথাসাধ্য চেষ্টা করা উচিত, টু বি এডুকেটেড মানে শিক্ষিত হওয়ার জন্য, অ্যান্ড টু সার্ভ হিউম্যানিটি অ্যান্ড স্টেট এবং মানবতা ও রাষ্ট্রের সেবার জন্য কাজ করা। তো এই ট্রান্সলেশনটা বলতে গেলে খুবই ইজি ছিল। তো আমরা যদি এখান থেকে কিছু আননোন ওয়ার্ড নেওয়ার চেষ্টা করি, খুব একটা বেশি নেই, তাও আমি যদি বলি সেটা হচ্ছে একটু কমন ওয়ার্ডই, যেটা হচ্ছে সোল। তো সোল মানে আমরা সবাই জানি সোল মানে আত্মা। ওকে, দেন একটা ছিল হচ্ছে ল্যাটেন্ট, ল্যাটেন্ট মিন্স সুপ্ত। দেন ছিল আমি নিতে পারি যে হিউম্যানিটি, হিউম্যানিটি মিন্স মানবতা। আচ্ছা, একটা লাইন আছে সেটা হচ্ছে ব্রিং টু লাইট, ব্রিং টু লাইট, এটা আমরা বলতে পারি যে প্রকাশ করা। আচ্ছা, দেন সিম্প্যাথি, এখানে বেশ কিছু গুণাবলীর কথা বলা আছে, সো এগুলো খুব একটা বেশি কঠিন না। তো আমি সিম্প্যাথিটা শুধু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সহানুভূতিশীল। ঠিক আছে, আচ্ছা, তো এই যে বেশ অল্প কিছু হচ্ছে আমি পেয়েছি, এখানে আননোন ওয়ার্ড পেয়েছি। তো এই যে আমার এই যে ব্রিং টু লাইট, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্রিং টু লাইট, যেটার মানে হচ্ছে প্রকাশ করা। তো এই ছিল আমার আজকে দুটো ট্রান্সলেশন, যেটা 44তম BCS থেকে নেওয়া হয়েছে। সো আপনারা আসলে একটা জিনিস সত্যি কথা বলতে কি দেখা যাচ্ছে যে প্রথম ট্রান্সলেশনটা একটু অনেক বেশি জটিল এবং পরেরটা একটু সহজ। তো মেন কথা হচ্ছে যখন একটা ট্রান্সলেশন শুরু করবেন, দরকার হয় প্রথমেই তার আননোন ওয়ার্ডসগুলো মোবাইল বা ডিকশনারি যেটার মাধ্যমেই পান বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপর ওটা সলিউশন করার চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ, আমি চেষ্টা করব পরবর্তীতে ডে বাই ডে আরও BCS এবং ব্যাংকের ট্রান্সলেশনগুলো আপলোড করার। তো আমার সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।